ফটো দেখে তার চুল বড় বড় লাগে, যদিও অনেকদিন ধরে চুলের যত্ন নেওয়া হয় না। বিয়ের পর থেকেই চুলের যত্ন তেমন একটা নেওয়া হতো না। তারপর নাহওয়ান হওয়ার পর থেকেই তা একেবারেই বন্ধ হয়ে গেছে। আগের কথা ভাবতে ভাবতে ফোঁস করে দম ছাড়ল নিশাত। নাজিয়া নাহওয়ানকে নিয়ে খেলছে। নাজিয়া এবার ক্লাস 10-এ পড়ে। রাবেয়া খাতুন মেয়ের মাথায় তেল লাগাতে লাগাতে বললেন, নিশাত, তুই আর ঢাকায় যাবি না? নিশাত চোখ বন্ধ করে বলল, জানি না মা। রাবেয়া খাতুন দীর্ঘশ্বাস ফেলে বললেন, এরকম ছেলের কাছে কেন যে তোকে দিয়েছিলাম, একটা খোঁজও নিল না। নাতিটার জন্য খারাপ লাগে, সারাদিন বাবা বাবা করে মুখের ফেনা তুলে ফেলে, কিন্তু কাণ্ডজ্ঞাহীন বাবার কোনো খোঁজই নাই। কি যে হবে ভবিষ্যতে ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে। নিশাত কিছু না বলে চুপচাপ শুনে যাচ্ছে। এবারে আসার পর থেকে রাতে ঘুম হয় না তার। সেদিন রাতে লোকটাকে চিঠির কথা জিজ্ঞেস করলে কোনো জবাব দেয়নি। চিঠিটা কি সত্যি কোনো মেয়ে দিয়েছে? বিয়ের এত বছরে কোনোদিন মারোয়ানকে চরিত্রহীন মনে হয়নি, তবে সেই চিঠি তার বিশ্বাস নাড়িয়ে দিয়েছে। বিয়ের অনেক বছর পরও কত সাধু পুরুষের মুখোশ উন্মোচিত হয়, সেখানে সংসারের প্রতি উদাসীন ওই পুরুষের যে নারী ঘটিত কোনো ব্যাপার নেই, তার বা গ্যারান্টি কি? সে তো ঠিকই জিজ্ঞেস করেছিল চিঠিটা কার, কে দিয়েছে, কিন্তু কোনো জবাব ওই ধোঁকাবাজ পুরুষ তাকে দেয়নি। নিশাত আর যাবে না। এতই যখন বউ বাচ্চার প্রতি অনীহা ওই লোকের, সেহেতু ওই সংসারে পড়ে থাকার কোনো মানে হয় না। 4 বছর তো সে একাই সামলেছে সংসার। আর না, এসব ভাবতে ভাবতেই কখন যে মায়ের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। নিশাত চোখ খুলে দেখলো সে কারোর উপর মাথা ফেলে শুয়ে আছে। এখনো উঠোনে বসা মাথা ফেলে রেখে ঘুম ঘুম চোখে বলতে লাগলো, মা, নাওভান কই? ওপাশ থেকে উত্তর এলো না। নিশাত বলল, কি হলো? আমার ছেলে কই মা? মামি কানে। নিশাত নিজের মাথার উপর ছেলের কণ্ঠ শুনে তরিত মাথা তুলে তাইল। তাকে দেখলো মারোয়ানের গুরুগম্ভীর চোখ মুখ। ছেলেকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নিশাত ভুল দেখছে ভেবে চোখ কসলালো। কি সব দেখছে সে? এই লোক এখানে আসবে কিভাবে? স্বপ্ন দেখছে না তো? নাহন বাবার গলা জড়িয়ে মায়ের দিকে তাকিয়ে ফিস ফিস করে হেসে দিল। নিশাতের হাত দুটো এখনো মারোয়ানের ঠ্যাঙের উপর ভর দেয়া। মারোয়ান এতক্ষণে মুখ খুলল। নাটক শেষ হলে হাত দুটো সরাও। দেখতে ছোটখাটো হলে কি হবে, ওজন তো মনে হয় 100 কেজির উপরে। হাতের ওজনই সহ্য করা যাচ্ছে না। শরীরের ভার দিলে তো আমাকে খুঁজেই পাওয়া যেত না। ভাগ্যিস ঘুমন্ত অবস্থাতেই আবেগে পড়ে কোলে টোলে নেইনি। এই আলুর বস্তা তুলতে গেলে নাড়ি ভুড়ি বেরিয়ে আসতো। আল্লাহ বাঁচিয়েছে। নিশাত মুখ কঠিন করে হাত দুটো সরিয়ে নিল। মোড়া থেকে উঠে দাঁড়িয়ে চুলে খোপা করলো। পরনে গোল কামিজ, যা ফ্রকের মতো দেখাচ্ছে। মারোয়ান ভ্রু কুচকে রেখেই বলল, বাপের বাড়ি এসে কি নিজেকে অবিবাহিত লেদা বাচ্চা মনে করছো নাকি? বাচ্চাদের মতো ফ্রক ট্রক পরে ঘুরছো? নিশাত মুখ কঠিন রেখে বলল, এটা কোনো ফ্রক নয়, এটাকে গোল কামিজ বলে। আপনি এখানে কি করছেন? মারোয়ান পা দোলাতে দোলাতে বলল, জামাই আদর খেতে এসেছি। মানে? মানে সিম্পল, অনেকদিন জামাই আদর খাই না। তোমার বাপ মা তো আর আমাকে দাওয়াত দেবে না, তাই নিজেই লাজ লজ্জা ভেঙে আদর খেতে এলাম। নিশাত ওড়না মাথায় দিয়ে কঠিন কণ্ঠে বলল, সেদিনের ওই ঘটনার পর আপনি জামাই আদর খেতে এসেছেন কোন মুখে? আপনাদের পুরুষদের তো একটা নারীতে হয় না, তাই সাধু সেজে ভেতরে একটা বাইরে আরেকটা নারী ঝুলিয়ে রাখেন, যেন একটা চলে গেলে আরেকটা অপশন হিসেবে ব্যবহার করতে পারেন। মারোয়ান চোখ রাঙিয়ে বলল, মুখে লাগামটা, ছেলের সামনে আরেকটা ফালতু কথা বললে। নিশাত রেগে চিল্লিয়ে বলল, ফালতু কথা কোনটা? সেদিনের সেই চিঠি মিথ্যা, নাকি চিঠির লেখা মিথ্যা? নিজের চোখে অবিশ্বাস করি কিভাবে? কার সাথে সিনেমা দেখতে চান আপনি? কার হাতের রান্না খেতে চান আপনি? কে সেই একান্ত জন আপনার? এসবের জবাব কই? হ্যাঁ, আপনি দোষী না হলে চুপ কেন? ছেলের চিন্তা আপনার করার আর কি দরকার? একদিন তো ঠিকই বাবার এই রূপ জানবে, তখন আর তার বাবার প্রতি শ্রদ্ধা পাগলামি থাকবে না। মারোয়ান রাগান্বিত হয়ে উঠে দাঁড়ালো। নাহন বাবা মাকে রাগারাগি করতে দেখে ভয় বাবার কোলে আরো গুটিয়ে গেল। মারোয়ান রাগ কন্ট্রোল করে নাহনকে নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। শাশুড়ির কোলে ছেলেকে দিয়ে নিশাতের দিকে এগিয়ে গেল। রাবেয়া খাতুন জামাইকে রাখতে দেখে কিছুটা ভয় পেলেন। এমনিতেই মারোয়ান শ্বশুর বাড়ি আসে না, বিয়ের পর এবার মিলিয়ে মোটে 2 বার এসেছে, তাই কন্যা জামাইয়ের সাথে তার সখ্যতা নেই। মেয়েকে চিল্লাতে শুনেছে সে, আবার মারবে টানবে না তো মেয়েটাকে।
নিশাত ঘরে গিয়ে ফুঁসতে লাগলো, রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। তার কোনো কথার দাম নেই, প্রত্যেকটা কথাকে হেলা করে এই লোক যেন নিশাত তার কেনা পুতুল, যেমনে নাচাবে তেমনি নাচবে সে। নিশাত সচরাচর রাগে না, কিন্তু রাগলে মুখ কন্ট্রোল করতে পারে না, যা আসে তাই উগরে দেয়। কে আছে কে নেই তার ধার ধারে না, লোকটা তাকে রাগিয়ে দিয়েছে আজ। হেয়ালি করে সব কথাকে যেন জোকস বলছে সে, ফালতু লোক। দরম করে দরজা লাগানোর শব্দে কেঁপে উঠল নিশাত। সেদিকে তাকিয়ে দেখলো মারোয়ান রাগান্বিত ভঙ্গিতে তার দিকে এগিয়ে আসছে। নিশাত নড়ল না, আগের ভঙ্গিতেই বসে থাকলো। এ লোক কি করে সেও দেখবে, দোষ করেছে সে, অথচ এখন চোখ রাঙিয়ে রাগ দেখাচ্ছে তাকে। আজকে তেড়িবেড়ি কিছু করলে কামড় বসিয়ে দেবে। রাগ অত্যাধিক উঠলে মানুষকে কামড়ানোর বাতিক আছে তার। মারোয়ান এসে নিশাতের গাল চেপে ধরলে নিশাত হাতে কামড় বসিয়ে দিল। মারোয়ান ব্যথা পেলেও শব্দ করলো না কোনো। নিশাত 2 মিনিট পর দাঁত উঠিয়ে দেখলো রক্ত জমাট বেঁধে গেছে। নিশাত তবুও ফুঁসতে লাগলো, রাগ তার মোটেও কমছে না আজ। এই লোককে দেখলে ওই চিঠির কথা মনে পড়ে যায়, অমনি মাথা তালু রাগে ফেটে যায় যেন। লোকটা এখন তার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে, তাতে তার কি? আরো কামড় দিতে হবে, না হলে রাগ পড়বে না তার। নিশাত দাঁড়ালো, মারোয়ানের বুক বরাবর তার মাথা। নিশাত কোথায় কামড়াবে ভেবে ভেবে বোতাম খোলা শার্টের ভিতরেই নজর গেল। আজ যেন তার গায়ে যায়নি ভর করেছে। শার্টের 2 পাশের কলার ধরে বুকে কামড় বসিয়ে দিল আবার। মারোয়ান হাত মুষ্টিবদ্ধ করে কামড় খাচ্ছে। নিশাতকে সরাতে গেলে কামড়ের তীব্রতা আরো বেড়ে যাচ্ছে, তাই নিরীহ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নিশাত মুখ উঠিয়ে দেখলো বুকে লাল লাল দাগ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলো সে। বিয়ের পর এই দ্বিতীয়বার এত রেগেছে নিশাত। মারোয়ানকে প্রথম যেবার কামড় দিয়েছিল তখন মারোয়ানও তাকে পাল্টা চড় দিয়েছিল। এমনিতেই রাগের মাথা তার উপরে চড়দের খেপে গিয়ে আরো কামড় দিয়েছিল সে। মারোয়ান সেই কামড় খেয়ে একদিন বিছানাগামী হয়েছিল। তখন থেকে মারোয়ান নিশাতের কামড়যুক্ত রাগে ভয় পায়। কামড় দেওয়া শেষ হলে নিশাত নিজেকে শান্ত করতে বিছানায় শুয়ে পড়ল। মারোয়ান বলল, যত সব পাগল ছাগল, কামড়িয়ে আবার বিছানায় পাঠানোর ধান্দা। কুকুরে কামড়ালে 14টা ইঞ্জেকশন লাগে, কিন্তু মানুষরূপী ডাইনি কামড়ালে কটা লাগে? নিশাত আবারও কটমট ভঙ্গিতে চাইলে মারোয়ান বলল, আর একবার চোখ রাঙালে এবার কিন্তু আমি কামড়াবো। নিশাতের মাথা ঘুরতে শুরু করেছে, তাই ঘরের মধ্যেই বাথরুম, তাই উঠে দৌড়ে বাথরুমে গেল। মারওয়ান নিশাতকে বাথরুমে যেতে দেখে নিজেও পিছু পিছু গেল। নিশাত মাথায় হাত চেপে ধরে পানি ঢালছে। মারওয়ান পিছন থেকে নিশাতকে ধরলো, নিশাতের মাথায় পানি ঢালতে লাগলো। নিশাত মাত্রা অতিরিক্ত রেগে গেলে মাথা যন্ত্রণায় ছটফটায়, আজও ব্যতিক্রম হয়নি। মারওয়ান পানি ঢালা শেষে মাথা মুছে বিছানায় শুয়ে দিল। মুখ টিম কপালে ডলে দিতে দিতে বলল, আরো জামাইকে কামড়াও, দেখেছো আল্লাহ কিভাবে শাস্তি দিল। নিশাত কিছুই শুনল না, ঘুমের দেশে হারিয়ে গেল। মারো নিশাতের ঘুমন্ত মুখের উপর ঝুঁকে রইল, মাথায় হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মারন উঠোনের চেয়ারে বসে পা দোলাতে দোলাতে ছেলের জন্য আনা চিপস খাচ্ছে। নাহর নানির কাছ থেকে ছোট ছোট পায়ে ছুটে এসে বাবার পা জড়িয়ে ধরে বলল, আমার চিপকাও। তোর চিপস আবার কি, তুই বাকিগুলো খা। না, এটা খাবো, দাও। বলে বাবার দিকে হাত বাড়িয়ে দিল। মারওয়ান বলল, আমারটার দিকে তোর নজর কেন, তোকে দিব না। নাহর মায়া মায়া চেহারায় বাবার দিকে তাকিয়ে বলল, দিবে না? না। একটু খাবো। মারওয়ান আরেকটা চিপস ছিঁড়ে ছেলেকে দিয়ে বলল, একটু না, তুই বরং বেশি খা। নাহর সেটা ফেলে দিয়ে মারওয়ানের পা বেয়ে উপরে উঠে তার উড়োতে বসে মারওয়ানের দিকে ফোকলা হেসে চিপসের প্যাকেটে হাত ঢুকিয়ে দিল। মারওয়ান বলল, কত বড় শেয়ানা, ভাবা যায়। ইমতিয়াজ ভুঁইয়া চিন্তিত ভঙ্গিতে ঘরময় পায়চারি করছেন, তার চোখ মুখ গম্ভীর, দুহাত পিছনে মুড়িয়ে পুরো ঘর হেঁটে বেড়াচ্ছেন। উর্মি ভুঁইয়া অসুস্থ বিধায় আজ বেলা করে শুয়েছিলেন। চোখ মেলে ইমতিয়াজ ভুঁইয়াকে অনবরত পায়চারি করতে দেখে কিছুটা আশ্চর্য হলেন। তিনি আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে বললেন, কি হয়েছে? ইমতিয়াজ ভুঁইয়া চলন্ত পা থেমে গেল। তিনি তড়িঘড়ি করে হেঁটে স্ত্রীর পাশে দাঁড়িয়ে বললেন, আরে উঠছো কেন? শুয়ে থাকো, তোমার জ্বর এখনো কমেনি। ডাক্তার কল করেছি, একটু পরে এসে যাবেন। উর্মি ভুঁইয়া শান্ত চোখে চেয়ে বললেন, প্রয়োজন নেই, এখন ভালো লাগছে, অযথা কোনো ডাক্তার ডাকবেন না। এখন ডাক্তারের সামনে বসে থাকতে বিরক্ত লাগে, তাই আমাকে আমার মতো থাকতে দিন। আপনি এরকম অস্থির হয়ে পায়চারি করছেন কেন? এমনিতেই। উর্মি ভুঁইয়া আর কিছু বললেন না, ধীরে ধীরে খাট থেকে নামতে লাগলেন। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন। উর্মি ভুঁইয়া কয়েকবার প্রয়োজন নেই বলেছিলেন, কিন্তু ইমতিয়াজ ভুঁইয়া শুনলে তো। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে ধরে ধরে সিঁড়ি বেয়ে নামাচ্ছেন। মানহা টেবিলে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখছিল। শ্বশুর শাশুড়িকে সিঁড়ি ভেঙে নামতে দেখে এগিয়ে গেল। মানহা উর্মি ভুঁইয়াকে অপর পাশে ধরে বললেন,
আব্বু বললেন আপনি অসুস্থ, এই অবস্থায় নামতে গেলেন কেন? উর্মি ভূঁইয়া কিছু বললেন না। ইমতিয়াজ ভূঁইয়া ভ্রু কুচকে বললেন, তোমার ধরতে হবে না, আমি আছি সামলাতে। তুমি তোমার কাজ করো, যাও। মানহার মন খারাপ হলো ভীষণ। এই বাড়িতে আসার পরে বুঝেছে তার শ্বশুর তাকে পছন্দ করে না, দেখলেই দূর দূর করেন। মানহা মুখ নামিয়ে চলে গেল। উর্মি ভূঁইয়া সবই লক্ষ্য করলেন, বিষয়টি তিনি পছন্দ করলেন না। ইমতিয়াজ ভূঁইয়া ধরা হাতটা ছাড়িয়ে নিজেই হাঁটতে লাগলেন আস্তে আস্তে। ইমতিয়াজ ভূঁইয়া বোকা বনে গেলেন, স্ত্রীর পিছন পিছন যেতে যেতে বললেন, কি সমস্যা? হাত ছাড়ালে কেন? সবকিছুতেই তোমার জেদ দেখাতে লাগে কেন উর্মি? উর্মি ভূঁইয়া পিছনে না ফিরেই বললেন, আমার ইচ্ছে। সবসময় তোমার ইচ্ছা হলে তো হবে না। উর্মি ভূঁইয়া সোফাতে বসতে বসতে বললেন, নিজের ব্যবহারের দিকে আগে তাকান। আপনার মেয়ের বয়সী পুত্রবধূর সাথে আপনার বিহেভিয়ার এমন কেন? ভুলে যাবেন না, আপনারাই তাকে পছন্দ করে এই বাড়িতে এনেছেন, তাই অন্য বাড়ির মেয়ের অসম্মান হয় এমন কিছু করবেন না আশা করি। ইমতিয়াজ ভূঁইয়া স্ত্রীর পাশে বসতে বসতে বললেন, শোনো, আমরা সবাই যদি তুলু করি তাহলে বিগড়ে যাবে। তাই একজনকে কঠোর হওয়া লাগে। যেহেতু প্রায় বাড়িতে শাশুড়ি ননদ ননাসারা ভিলেন হয় আর শ্বশুর ভালো হয়, তাই এবারের চিত্রটা একটু ভিন্ন হোক। তুমি কিংবা ইনাবা তো ওই রকম ভিলেনগিরি করতে পারবে না, তাই আমি না হয় সেই দায়িত্বটুকু নিলাম। কথাটুকু শুনে উর্মি ভূঁইয়া বেশ বিরক্ত হয়েছেন, তা তার চেহারা দেখে আন্দাজ করতে পারছেন ইমতিয়াজ ভূঁইয়া। উর্মি ভূঁইয়া কিছু না বলে সোফায় হেলান দিয়ে চোখ বুঝলেন। ইমতিয়াজ ভূঁইয়া আরও কিছুক্ষণ স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন, কিন্তু জরুরি ফোন কল আসায় বেরিয়ে যেতে হলো তাকে। এদিকে শ্বশুরকে বেরিয়ে যেতে দেখে মানহা রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে শাশুড়ির সামনে দাঁড়িয়ে বলল, আম্মু, নাস্তা এখানে দিব নাকি টেবিলে? উর্মি ভূঁইয়া চোখ খুলে চোখের সামনে দাঁড়ানো মায়াবী মুখাবয়বের ওড়না পেছানো মুখটার দিকে চাইলেন। মেয়েটার চেহারায় একটা নূর আছে, দেখলেই খালি তাকে থাকতে ইচ্ছে করে। উর্মি ভূঁইয়ার সাথে অতটা সখ্যতা হয়নি, তবু আম্মু বলে যখন ডাকে তখন মনটা জড়িয়ে যায়। তার ইহাব ইনাবাও তাকে আম্মু ডাকে, কিন্তু এই মেয়েটার মুখে আম্মু ডাকটা কেমন যেন মায়ে মেশানো। মানহা ডাকে বাস্তবে ফিরলেন তিনি, বলেন, টেবিলে দাও, আমি আসছি। মানহা জি আচ্ছা বলে চলে গেল। উর্মি ভূঁইয়া কিছুক্ষণ বসে থেকে টেবিলে গিয়ে বসলেন। মানহা ইতিমধ্যে সবকিছু রেডি করে ফেলেছে। উর্মি ভূঁইয়া বসতে বসতে বললেন, তুমি খেয়েছো? জি আম্মু। ইহাব কোথায়? উনি খুব সকালে নাস্তা করে বেরিয়ে গেছেন। উর্মি ভূঁইয়া ও আচ্ছা বলে খাবার খাওয়ায় মনোযোগী হলেন। খাওয়া শেষ করে উঠতে নিলে মানহা বাধা দিয়ে বলল, আম্মু, ওষুধটা খেয়ে যান। উর্মি ভূঁইয়া দেখলেন পুত্রবধূ ওষুধ হাতে দাঁড়িয়ে আছে, তিনি আবার বসে ওষুধগুলো গলধঃকরণ করলেন। অতঃপর ধীরে ধীরে হেঁটে বাইরে লনে গিয়ে বসলেন। এখানে বসলে তার শরীর মন দুটোই ভালো হয়ে যায়। আজকেও ভালো লাগছে, আশেপাশে প্রকৃতি যেন তাকে ডাকে তার সাথে মিশে যাওয়ার জন্য। তিনি নাক টেনে প্রকৃতির সোধা গন্ধ নিলেন। আজকের আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি হলে দারুণ হবে, তিনি ভিজবেন আজ। এই বৃষ্টির পানি তার সমস্ত রোগ মন খারাপ শুষে নিক। তার ইচ্ছেকে বাস্তবায়ন করতে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। ইস কি আরাম লাগছে। গাছের পাতায় বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়ে এক ধরনের মন মাতানো তরঙ্গের সৃষ্টি হচ্ছে। বাতাসে গাছের পাতাগুলো হেলতে দুলতে তাদের আনন্দ জানান দিচ্ছে। দূরে হালকা বজ্রধ্বনি শোনা গেল। উর্মি ভূঁইয়া দাঁড়িয়ে দুহাত দুপাশে ছড়িয়ে গর্গন মুখী হয়ে দাঁড়ালেন। বৃষ্টির ফোঁটা ফোঁটা তার মুখে পড়ছে, তার ভীষণ স্বস্তি লাগছে। জুতো খুলে ভেজা ঘাসের উপর হেঁটে হেঁটে গাছগুলোকে ছুঁয়ে দিতে লাগলেন তিনি, মুখে মুখে আওড়াতে লাগলেন। মানহা মনোমুগ্ধ হয়ে আবৃত্তি শুনছিল। সে বৃষ্টি পড়ছে দেখে শাশুড়িকে ডাকতে এসেছিল। তখনই উর্মি ভূঁইয়াকে গাছের পাতা ছুঁয়ে ছুঁয়ে কবিতা আবৃত্তি করতে শুনে এগিয়ে গিয়ে কবিতা শুনতে শুরু করেছে। বেশ চমৎকার উর্মি ভূঁইয়ার আবৃত্তির কণ্ঠ। উর্মি ভূঁইয়া আবৃত্তি শেষে গাছ থেকে ভিজে ফুল ছিঁড়ে কানে গুঁজলেন। মানহা বলল, মাশাআল্লাহ আম্মু, এত সুন্দর করে আবৃত্তি করতে পারেন আপনি। উর্মি ভূঁইয়া চমকে গেলেন। পিছন ফিরে মানহাকে দেখে হাসলেন তিনি। তারপর গাছ থেকে আরেকটু ফুল ছিঁড়ে মানহার কানে গুঁজে দিয়ে বললেন, চলো বৃষ্টিতে ভিজি, দুই শাশুড়ি বৌমা। বলে মানহাকে নিয়ে ভিজতে লাগলেন। মানহা অনেক বাধা দিতে চাইল, কিন্তু উর্মি ভূঁইয়া শুনলেন না। মানহা ভিজতে ভিজতেই বলল, আম্মু, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আপনি আল্লাহর কাছে আপনার প্রয়োজনীয় কিছু চাইতে পারেন। উর্মি ভূঁইয়া ভাবল কিছুক্ষণ, তারপর মনে মনে মহান রবের নিকট কিছু চাইল। মানহাও চাইল।
অনেকক্ষণ বৃষ্টিতে ভেজায় মানহা উর্মি ভুইয়া দুজনেই হাঁচি শুরু হয়ে গেছে। বাড়ির সার্ভেন্ট দুজনকে আদা চা করে দিল। দুজন এখন সোফায় বসে চা পান করছে। মানহা হাঁচি দিয়ে বলল, আম্মু, না বাবু কবে আসবে? উর্মি ভুইয়া চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ওর এক্সাম শেষ হলেই আসবে। ও তো আমাদের সাথে বেশি থাকে না, তবে ছুটি পেলে হয়েছে। তাকে কেউ দৌড়ে বেঁধে আর ঢাকায় রাখতে পারে না। মানহা বলল, আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করি। করো। আপনার পুরো নাম কি উর্মি ভুইয়া? হ্যাঁ, কে বলেছে? ইহাব। না, আব্বু আপনার ম্যারেজ ডিটেলসে লেখা আছে দোতলায় সিঁড়ির মুখে, ওখান থেকে জেনেছি। ও আচ্ছা, কি জানতে চাও বলো। সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই বলবো। মানহা একটু ইতস্তত করতে করতে বললেন, আসলে আম্মু, ইসলামের স্বামীর পদবি স্ত্রীর নামের পাশে ব্যবহার করা উচিত নয়, তবে হারামও নয়, যদি না তা বিভ্রান্তি বা বংশগত পরিচয় বিকৃতি না ঘটায়। মোট কথা, এটা ইসলামিক আদর্শ নয়। পিতার পদবি সন্তানের ব্যবহার করা উচিত। কথাটুকু বলে মানহা শাশুড়ির দিকে চাইল, কিন্তু উর্মি ভুইয়া তৎক্ষণাৎ কিছু বললেন না। চুপচাপ চায়ে চুমুক দিয়ে বললেন, তোমাকে কে বলেছে ভুইয়া তোমার শ্বশুরের পদবি? মানহা অবাক হয়ে তাকালো। অবাক হয়ে বলল, তাহলে কি আব্বু আপনার পদবি ব্যবহার করেছেন? উর্মি ভুইয়া মানহার বোকা বোকা কথায় হাসলেন, বললেন, না। মানহা কৌতূহলী হয়ে বলল, তাহলে? উর্মি ভুইয়া চা শেষ করে উঠে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন, আমিও ভুইয়া পরিবারের মেয়ে। মানহা ভীষণ অবাক হয়ে বলল, আপনিও ভুইয়া, আব্বুও ভুইয়া, দুই ভুইয়া পরিবার মিলল কিভাবে? তোমার শ্বশুরের পাগলামিতে। বলেই আর না দাঁড়িয়ে উপরে চলে গেলেন তিনি। মানহা এখনো হতবাক হয়ে তাকিয়ে আছে। মাথায় কেমন জট পাকাতে লাগলো। আরেকটা এরকম এই প্রথম কথাটা শুনল মানহা। মানুষ যখন প্রথম কিছু শোনে তখন অবাকই হয় বটে। নাসিরউদ্দিন বাজার থেকে এসে মারওয়ানকে দেখে রাগে ফেটে পড়লেন। চিৎকার করে বললেন, তুমি আমাদের বাড়ি কেন এসেছো? মারওয়ান শ্বশুরকে দেখে কদম বসি করতে এলে নাসিরউদ্দিন দূরে সরে গেলেন। মারওয়ান হেসে মুখে লম্বা সালাম দিল। নাসিরউদ্দিন জবাব দিলেন না, বললেন, আমার মেয়ে তোমাকে দিব না। এমন ছেলের কাছে একবার দিয়েই ভুল করেছি, দ্বিতীয়বার আর সেই ভুল করব না। মারওয়ান কথাটা শুনেইনি, এমন ভাব করে শাশুড়িকে বলল, আম্মা, আব্বাকে পানি দিন। রাবেয়া খাতুন ভীষণ ভয় পেয়ে দাঁড়িয়ে আছেন। আজকে বড় কিছু না ঘটে যায় আবার। মারওয়ানকে তিনি চেনেন, মাত্রা অতিরিক্ত ঘাট তেরা বেকা স্বভাবের। প্রথম প্রথম ঠান্ডা থাকবে, কিন্তু শেষে রেগে গেলে তেরামি করে বসবে। প্রথমবার যেবার এসেছিল সেবারই বুঝেছেন তিনি। তিনি দ্রুত নিশাদকে ডাকতে ঘরে গেলেন। নাসিরউদ্দিন বললেন, আমার কথা তুমি শুনতে পাওনি? আরে আব্বা, পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি উত্তেজিত না হয়ে রেস্ট নিন। এই বয়সে এত উত্তেজনা ভালো না। নাসিরউদ্দিন রাগে গজরাতে গজরাতে বললেন, বেয়াদব কথাকার, আমার সাথে মস্করা করতে আসলে পিটাতে পিটাতে তাল গাছে ওঠাবো। মারওয়ান যেন মজা পেল কথাটাই, বলল, দ্রুত উঠান, ঢাকায় যাওয়ার পর থেকে তাল খাওয়া হয়নি। কয়েকটা তাল পেরে আম্মাকে দিই, পিঠা বানিয়ে দেবে, সেই মজা হবে। বলে জিহবা বের করে মজা বোঝালো। মারওয়ানের এমন কথা শুনে নাসিরউদ্দিনের মন যাচ্ছে সামনে দাঁড়ানো বেহায়া ছেলের মুখের জবান বন্ধ করে দিতে। তিনি রাগান্বিত স্বরে বলেন, শুধু গায়ে কতরে বেড়েছো, বুদ্ধি এক আনাও বাড়েনি। কোথায় কি বলতে হয় সেটাও জানো না। মারওয়ান দুঃখ পার ভঙ্গিতে বলল, আপনি আমার গতরের দিকে নজর দিচ্ছেন কেন আব্বা? মানলাম আপনি আমার থেকে খাটো, স্বাস্থ্য কম, তাই বলে এভাবে নজর দেবেন? ইটস নট ফেয়ার। নাসিরউদ্দিনের পুরো শরীর রিডি করতে লাগলো। মেয়েকে আসতে দেখে তিনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ঘরে চলে গেলেন। যার আগে মারওয়ানকে বেয়াদব বলতে ভুললেন না। নিশাদ শেষের সব কথাই শুনেছে। সে মারওয়ানের দিকে কটমট করে চাইল। মারওয়ান মুখ গম্ভীর করে ডোন্ট কেয়ার ভঙ্গিতে ঘরে চলে গেল। নিশাদ নিজের ঘরে ঢুকলে দেখলো মারওয়ান পায়ের উপর পা তুলে শুয়ে আছে। নিশাদ রাগী কণ্ঠে বলল, বাবার সাথে ওরকম করলেন কেন? মারওয়ান পা নাড়াতে নাড়াতে বলল, কি করলাম? কি করলাম মানে? বেয়াদবি করলেন কেন? মারওয়ান অবাক হয়েছে এমন ভাব করে বলল, কবে, কখন? এত মধুর সুরে কোনো জামাই আজ পর্যন্ত কথা বলেছে কিনা ইতিহাস ঘেটে দেখো। ওটাকে মধুর সুর নয়, বেয়াদবি বলে। তিনি আপনার গুরুজন। আপনি গুরুজনের মুখে মুখে তর্ক মজা করে কোন অসাধ্য সাধন করলেন শুনি? তো কি বসে বসে গালি খাবো নাকি? অবশ্যই খাবেন। গালি খাওয়ার কাজ করলে গালি খাবেন না? মেয়ে জামাইকে গালাগালি করে কে? নিশাদ ফুঁসতে ফুঁসতে বলল, আসছে মেয়ে জামাই। এরকম মেয়ের জামাই
শত্রুরও না হোক। মারণ হামি দিতে দিতে বলল। আমিন। নিশাত বলল। দ্রুত উঠে বাবার কাছে মাফ চান, যান। মারণ শুয়ে থেকেই বলল। কখনোই না, তিনি আমার সুন্দর গতরের দিকে নজর দিয়েছেন। আমার প্রেস্টিজে লেগেছে ব্যাপারটা। যেখানে এত লম্বা সুদর্শন সুস্বাস্থ্যের অধিকারী জামাইকে নিয়ে গর্ব করবেন, সেখানে তিনি নজর লাগিয়ে অসুস্থ বানাতে চাচ্ছেন। নিশাত বলল। শুধু বাহ্যিক দিক দিয়ে ফিট হলেই হয় না, আগাগোড়া সুপুরুষ হতে হয়, যেটা আপনি নন। তাই আপনাকে নিয়ে গর্ব করার কিছুই নেই। আর আপনার খাম্মা সাইজ নিয়ে যে বড়াই, মা গো মা, সরি টু সে, আমার পরিবারের কারো এমন খাম্মা সাইজের দরকার নেই।